ফ্যামিলি ও কৃষক কার্ড চালু সহ আগামীর পরিকল্পনা নির্ধারণ সরকারের 6 মাসের বড় অর্জন বলছেন ক্ষমতাসীনরা। বন্ধ হয়েছে গুম খুন, রাজনৈতিক সংকট রয়ে গেছে মনে করেন বিশ্লেষকরা। কোনো গুম এবং বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, তো সুতরাং এটাই তো মানুষ চেয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে, জনগণ স্বাভাবিকভাবে আশা করছিল যে এই সমস্যার সমাধান 6 মাসের মধ্যে হবে। দেশকে নতুন কিছু দিতে পারেনি বিএনপি সরকার, মূল্যায়ন জামায়াত নেতাদের। বিদ্যুৎ জ্বালানিতে অস্বস্তি, দলীয় সংকীর্ণতার কারণে পুরানো বৃত্তে ঘুরপাক। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় না, কারণ হলো আমরা যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। তারা এই 6 মাসের যে জার্নি, তাতে নাগরিক সেবা যেগুলো আছে সেগুলো তারা প্রপারলি জনগণের কাছে পৌঁছাতে পারেনি। রাতভর বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। সকালে ঘর থেকে বেরিয়ে বিপাকে মানুষ। পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে আগুনে 7 জনের মৃত্যু, আহত অনেকে। বিহারে অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে নিহত আরও 7। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনায় বর্তমান সরকারের 6 মাসের বড় অর্জন। ক্ষমতায় এসেই বাস্তবে রূপ দেওয়া হয়েছে প্রতিটি নির্বাচনী অঙ্গীকার। বন্ধ হয়েছে গুম খুন কিংবা বিচার বহির্ভূত হত্যা, আছে গণতান্ত্রিক পরিবেশ আর বাক স্বাধীনতা। নতুন সরকারের 6 মাস নিয়ে এই আত্মমূল্যায়ন ক্ষমতাসীনদের। যদিও বিশ্লেষকরা বলছেন প্রতীকী কাজ করলেও নেই দৃশ্যমান অগ্রগতি। সরকার গৃহীত কর্মসূচিকে ইতিবাচক বললেও রাজনৈতিক সংকট রয়ে গেছে বলে মনে করেন তারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত ও গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন দল। 5 বছর মেয়াদী সরকার 6 মাস পার করল। প্রতিদিনই সরকার প্রধান তারেক রহমান পার করছেন ব্যস্ত সময়। প্রধানমন্ত্রীর কঠোর নজরদারিতে মন্ত্রীরাও তটস্থ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বাস্তবায়ন শুরু করেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ইমাম ওলামা মাশায়েখদের ভাতা দেয়া সহ নানান সামাজিক কর্মসূচি। এসব অঙ্গীকার বাস্তবায়ন শুরুর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণকে সরকারের এই সময়ের অর্জন বলছেন দায়িত্বশীলরা। গোটা জাতি মূল্যায়ন করবে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হচ্ছে কিনা। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তার সাদাসিধে জীবনযাপন, এত পিপল ওরিয়েন্টেড, এগুলো সব কিছুই বিবেচিত হবে। ধারাবাহিকভাবে কোনোটাতে প্রি ট্রায়াল, কোনোটাতে ট্রায়াল, ফেজ 1, এভাবে কিন্তু প্রত্যেকটা কর্মসূচিকে বাস্তবতায় পরিণত করা হয়েছে, যেগুলো একটা সময় অনেকে মনে করছিলেন নিছক পরিকল্পনা। শিক্ষা এবং স্বাস্থ্যে যে গুণগত সংস্কার প্রয়োজন, মৌলিক কাঠামোগত পরিবর্তনগুলো রয়েছে, সেগুলো করা হচ্ছে। দেশের কিভাবে আরও বেশি আমরা বিনিয়োগ আনতে পারবো, কিভাবে আমাদের প্রবৃদ্ধি বাড়বে, কিভাবে কর্মসংস্থান তৈরি করবে, নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করবে, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদ এবং অভ্যুত্থান শেষে নতুন রাজনৈতিক সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে দেশের দায়িত্ব নিতে হয়েছে, এমনটাই বলছেন সরকারের নীতি নির্ধারকরা। স্বল্প এই সময় চ্যালেঞ্জ ছিল, বা সেই চ্যালেঞ্জের প্রত্যেকটা নীতিগত সঠিক অবস্থানের মাধ্যমে, জনগণের পাশে থাকার মাধ্যমে অ্যাড্রেস করা হয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। সুশাসনের ভিত্তি হওয়া উচিত জবাবদিহিতা এবং স্বচ্ছতা। আমরা দেখছি যে কোনো মানুষ সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটাকেও অবলীলায় প্রশ্ন করতে পারছে। তীব্রভাবে কথা বলছেন, সমালোচনা করছেন, টকশো করছেন, মঞ্চে বক্তৃতা করছেন, কাউকে তো হেনস্থা করা হয়নি, কারো বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো গুম এবং বিচার বহির্ভূত হত্যার কথা তো শুনিনি।
তো সুতরাং এটাই তো মানুষ চেয়েছে। 6 মাস সরকারের মূল্যায়নের জন্য পর্যাপ্ত মনে না করলেও জনবান্ধব কর্মসূচিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে সংস্কার নিয়ে রাজনৈতিক সংকট বেড়েছে বলে মনে করছেন তারা। খুব খারাপ করেছে এটা বলা যাবে না, আবার খুব ভালো করেছে এটাও বলা যাবে না, কিন্তু রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে। জনগণ স্বাভাবিকভাবে আশা করছিল যে এই সমস্যার সমাধান 6 মাসের মধ্যে হবে। সরকারি দল ও বিরোধী দলের অবস্থানটা এত দূরবর্তী যে এই সমস্যার সমাধানটা হয়নি, এবং আগামীতে কিভাবে হবে সেই প্রশ্নটা রয়ে গেছে। জুলাই সনদ, জনগণের প্রতি অঙ্গীকার, বিএনপির তার নির্বাচনী ইশতেহার, বিরোধী দলের নির্বাচনী ইশতেহার, এর সমন্বয় করেই একটা সমাধানে আসা। প্রতীকী কাজ করতে পছন্দ করে, ফাইন, এটা দরকার আছে, কিন্তু একেবারে দৃশ্যমান অগ্রগতি এখনো দেখার চোখে পড়েনি। অর্থনীতির ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রেও বলেন, সামাজিক নীতির ক্ষেত্রেও বলেন, আমি তো কিছু দেখি না। তবে একটা আপাত স্থিতিশীলতা আছে। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যাগরিষ্ঠতার জেরে কোনো সিদ্ধান্ত যেন না নেয় বিএনপি সরকার। যে কোনো সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরার আহ্বান তাদের। মহান এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতেই শপথ নিয়েছিলেন নতুন নির্বাচিত সরকার প্রধান এবং তার মন্ত্রিসভা। দেশে দীর্ঘদিন বাদে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন করে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুটাই হচ্ছে এই নতুন সরকারের 6 মাসের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এখনও জুলাই সনদ কিংবা সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত অবস্থান খানিকটা শঙ্কা জাগিয়েছে তাদের মনে। তারা বলছেন, আগামীতে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিরা এই সংসদকে মহান করে তুলবে, কার্যকর করে তুলবে এবং রাজনৈতিক ঐক্য ধরে রেখে জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাবে, এমন প্রত্যাশাই করছেন তারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 6 মাসে সরকার দেশকে নতুন কিছু দিতে পারেনি, ফ্যাসিবাদ আমলের সবকিছু চালু রাখাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, এমন মূল্যায়ন করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট নেতারা বলছেন, সরকারের কথা কাজে গণতান্ত্রিক আচরণ দেখা যাচ্ছে না, বরং আগের মতোই বিভাজনের রাজনীতি শুরু করেছে। তাদের মতে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা সহ সরকারের শুরুটা ভালো হয়নি। সামনের দিনগুলো নিয়েও আশান্বিত হওয়ার মতো কিছু নেই। সরকারের 6 মাস নিয়ে বিরোধী নেতাদের মতামত তুলে এনেছেন সহকর্মী শামীম রেজা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে জয়লাভ করে সরকার পরিচালনার 6 মাস পার করতে যাচ্ছে বিএনপি। বিরোধী দলের নেতারা মনে করেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় যে অভ্যুত্থান হয়েছিল তা হোঁচট খেয়েছে। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিএনপি সরকার ক্ষমতা নিয়েই গণভোটের রায় উপেক্ষা করে শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের মূল্যায়ন, বিএনপি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পারায় দেশ আবারও পুরনো পথে হাঁটছে। দেশে পরিবর্তন আসার কথা, সেগুলো হয়নি। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় না। কারণ হলো, আমরা যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কাজে লাগাইতে পারিনি। সে সরকার এখনো পর্যন্ত তারা খুব বেশি ভালো করছে না। তারা এই 6 মাসের যে জার্নি, তাতে নাগরিক সেবা যেগুলো আছে সেগুলো তারা প্রপারলি জনগণের কাছে পৌঁছাতে পারেনি। আবার আর একটা জিনিসও আছে, সেটা হলো প্রশাসনে দলীয়করণ। আমার বক্তব্য রাখার অধিকার, আমার মিছিল করার অধিকার, এই জন্যই তো আমরা লড়াই করলাম আর কি। সেখানে যদি আপনি বাধায় দেন তাহলে বোঝা যাবে যে ইউ আর অলরেডি গোয়িং ব্যাক, পিছনে যাচ্ছেন। আবার এই কাজটা তো স্বৈরাচার করে। বিরোধী দলীয় নেতাদের দৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে না পারা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সেই সাথে আছে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকটে চরম জনভোগান্তি। শুধুমাত্র জ্বালানির যে দাম বাড়ানো হয়েছে বিষয়টা এরকম না, এই জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়ার কথা সরকার বলছে। তো এটা তো একটা অশনি সংকেত। যদি এরকম যেটা জ্বালানি সার্বভৌমত্বের মতো বিষয়কে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হয়, তো জনগণকে তো সেখানে জিম্মি হয়ে পড়তে হবে। এবং জনগণ যদি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এই বিষয়গুলোতে জিম্মি হয়ে পড়ে, তো সেক্ষেত্রে বাংলাদেশের সামনে একটা বড় ধরনের ভোগান্তি। সরকারের 1 নম্বর ব্যর্থতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী অক্ষটা আমরা গড়ে তুলেছিলাম। সবাইকে নিয়ে বাংলাদেশটাকে গড়ে তোলা, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই। আগে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতিটা করেছে,
একই বিভাজনের রাজনীতি করছে। জনগণ যখন এক মানে ন্যায়সঙ্গত কথা বলে, সেই মতের বিরুদ্ধে গেলে আপনি আসলে নিজেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। নিজেকে এত শক্তিশালী ভাবা ঠিক না। পুলিশ দিয়ে যদি গদি রক্ষা করা যেত তাহলে হাসিনাই পারত। আর প্রশাসনে দলীয় লোক নিয়োগে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হয়েছে বলেও অভিযোগ বিরোধী জোটের। সার্বিকভাবে গত 6 মাসে সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনায় সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে দাবি 11 দলীয় নেতাদের। দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। সকাল 8টার পর বৃষ্টি কিছুটা কমলেও নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, 16 শহর, বাকলিয়া সহ বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায় পানিতে। সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বের হয়ে দুর্ভোগে পড়েন। কোথাও কোথাও সড়কে হাঁটু পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এই সুযোগে রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন নগরবাসী। কিছু স্থানে বৃষ্টির পানি ঢুকে পড়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 109 মিলিমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পরবর্তী 48 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসেরও আশঙ্কা করছেন আবহাওয়া অফিস। তো খুবই খারাপ অবস্থা আমাদের, কারণ যেই এখন পানিটা দেখতেছেন, 1 ঘন্টা বৃষ্টি পড়লে এখন রিক্সা সহ ডুবে যাচ্ছে। সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো নালা পরিষ্কার করা। ওনারা নালা পরিষ্কার করার বেলা অল্প পানিতেই পানির রাস্তা ডুবে যায়। এটা হলো সবচেয়ে প্রধান সমস্যা। বিশ্ব রোডে পানি পেয়েছি, আগ্রাবাদও পানি পেয়েছি, বদরাট, মুরাদপুর আছে, মুরাদপুর মোড়া পানি পেয়েছি। 1 হাঁটু পানির মধ্যে আসলে অফিসে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের, বিশেষ করে পোশাক আশাক নিয়ে এইভাবে একটা আসলে কর্পোরেট অফিসে যাওয়াটা আসলে খুবই কষ্টের। রাত থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা, তৈরি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, এর আগের ঘন্টার খবরে আপনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং আপনার মাধ্যমে আমরা জানছিলাম সেখানকার জলাবদ্ধতার চিত্র। তো বর্তমান আপডেট একটু জানতে চাই, সেখানকার জলাবদ্ধতায় পানি নামতে শুরু করেছে কিনা এবং আপনি কোন এলাকায় রয়েছেন এবং সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কথাটাও একটু জানতে চাই। মারফি, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর ব্যাপারী পাড়ায়। এখানে প্রায় যে জায়গাটিতে রয়েছে এটি একটি আবাসিক এলাকা। এখানে প্রায় কোমর পরিমাণ পানি রয়েছে। এখানকার যেসব বাসাবাড়ি রয়েছে সবকিছু আসলে তলিয়ে রয়েছে। এখানকার যেসব স্কুল রয়েছে, কিন্ডার গার্ডেন রয়েছে, সেগুলো অনেকটাই আসলে পানির কারণে বন্ধ হয়ে গেছে। সকাল থেকে যে বৃষ্টিপাত আসলে রেকর্ড করা হয়েছে সেটি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে 24 ঘন্টায় আসলে মূলত বৃষ্টিপাত রেকর্ড করেছিল 189 মিলিমিটার বৃষ্টিপাত। অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আসলে বেশ বৃষ্টি হয়েছে, যার কারণে আসলে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কোথাও কোথাও এখন জলজট তৈরি হয়েছে। অর্থাৎ পানি কোথাও নামার যে জায়গাটুকু না পাওয়ায় সেটি কিন্তু আসলে বিভিন্ন বাসাবাড়ি কিংবা নিচু এলাকাগুলোতে আসলে জমে রয়েছে। আপনি দেখছেন এই এলাকার বাসিন্দাদের যে দুর্ভোগ। আমরা এর বাইরে এই এলাকাটি ছাড়াও আসলে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, নিউ মার্কেট এলাকা, এইসব জায়গায়ও গিয়েছিলাম। প্রত্যেকটি জায়গাতে আসলে পানি রয়েছে নিচু এলাকাগুলোতে এবং সেই জায়গার মানুষগুলো বেশ দুর্ভোগে পড়েছে। আমি একটু কথা বলতে চাই, বাসাবাড়ির কি অবস্থা নিচু এলাকাগুলো? বাসাবাড়ির নিচু এলাকায় অনেকগুলো গ্যাসের লাইনে পানিতে ডুবে গেছে, বিদ্যুতের লাইনে ডুবে গেছে। বিশেষ করে নালার কোনো পরিষ্কার নাই। অপরগুলোতে বাড়িঘর, এবং বাড়িঘর করার সময় সিডিএর প্ল্যান কেউ মানে না, যে যার ইচ্ছা মতো করে, এবং এটা দেখাশোনার কেউ নাই। কর্তৃপক্ষ যদি এগুলো না দেখাশোনা করে আগামীতে আরো ভয়াবহ যানজট বা জলজট যেটাকে বলি আমরা, এটা সৃষ্টি হবে। আপনার বাসার নিচে কি অবস্থা? আমার বাসার নিচে পানি এতটুকু, দেখেন অবস্থা, আমার পায়ে এতটুকু পানি অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। নিচতলা কি আসলে ডুবে গিয়েছে? হ্যাঁ, নিচতলা প্রায় বাসা ডুবে গেছে। যেটা চলাচল, পুরুষ চলাচল করতে কষ্ট, মহিলাদের তো আরো দুর্ভোগ বেশি হয়। শুনছিলেন যে এই এলাকার যেসব বাসাবাড়ি রয়েছে সেগুলোর নিচতলা কিন্তু একেবারে ডুবে গিয়েছে। ফলে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন সকাল থেকে অনেকেই বলছিলেন যে তারা নির্ধারিত সময়ে অফিসে যেতে পারেননি, বাচ্চাদের স্কুলে পাঠাতে পারেননি, এবং এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মধ্যে আরেকটি বাড়তি দুর্ভোগ তৈরি হচ্ছে, সেটি হচ্ছে রিক্সা সিএনজি ভাড়ার অতিরিক্ত আসলে দাবি করা হচ্ছে, এবং সেখান থেকে আসলে অনেকের সাথে ঝগড়া বিভেদও আসলে অনেকেই জড়িয়ে পড়ছেন। ফলে এই যে জলাবদ্ধতা, সেটির আসলে একটি দীর্ঘস্থায়ী সমাধান এই এলাকার মানুষ কিংবা নগরবাসী চান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে তাদেরকে সমন্বয় করে আসলে কাজ করার কথা এখানকার যারা নগরবাসী রয়েছেন তারা বলছেন। যদিও বা মারফি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় 14,500 কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করছে, সেটি আসলে কয়েক দফা সময় বাড়ানো হয়েছে এবং সেটি এখনো পর্যন্ত পুরোপুরি সম্পন্ন করতে পারেনি সিডিএ। ফলে সিডিএ যেমন বলছে এই পুরো কাজটি সম্পন্ন করার আগ পর্যন্ত এই যে দুর্ভোগ সেটি যেমন সাধারণ মানুষকে পোহাতে হবে, তেমনি আসলে নগরবাসীও চান এই যে দুর্ভোগ সেটি যাতে লাঘব হয় এবং এই যে জলের টাকা যাতে জলে না গিয়ে তার সুফল পাওয়া যায় সেই বিষয়টির কথাই আসলে এখানকার যারা নগরবাসী রয়েছেন তারা আসলে বলছেন। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালাম আজাদের আপিল গ্রহণযোগ্য হবে কিনা এই বিষয়ে ৩১ আগস্ট শুনানি হবে। আপিল বিভাগে সেই সাথে মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের মেয়াদ বাড়াতেও আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তারা সাজা স্থগিতের বিরুদ্ধে আবেদন করেছেন, তবে ৩০ দিনের পর এখন পর্যন্ত ট্রাইব্যুনালের মামলার আপিল গ্রহণের নজির নেই। পরে আবুল কালাম আজাদের আইনজীবী জানান, রাজনীতির হাতিয়ার হিসেবে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছিল, যে কারণে তারা সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন জানিয়েছেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে আবুল কালাম আজাদের সাজা স্থগিত করে নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে ১ বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য এই আপিলটি রক্ষণীয় কিনা, এই আপিলটি মেনটেনেবল কিনা, এই বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য করেছে। দুই পক্ষকে শুনে তখন একটা আর্গুমেন্ট আসলো, বেঞ্চ থেকে বলা হলো যে যেহেতু এটা একটা মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট, এখানে তো অ্যাপিলটা অটোমেটিক্যালি এখানে অ্যাডমিটেড হবে। মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গতরাতে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। অভিযুক্ত হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবিতে রোববার সন্ধ্যা থেকে দফায় দফায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রভোস্টকে দীর্ঘ ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। মধ্যরাতে প্রভোস্টকে উদ্ধারের সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। হলের নানা সংকট নিয়ে ফেসবুকে পোস্ট দেন রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম। এতে ক্ষুব্ধ হন প্রভোস্ট অধ্যাপক ইলিয়াস আল মামুন। নিজ কক্ষে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ঘটনার জেরে রোববার সন্ধ্যায় প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। প্রশাসন ও ডাকসু প্রতিনিধিদের দফায় দফায় চলে রুদ্ধদ্বার বৈঠক। সমাধান না আসায় প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কেউ স্যারের বিরুদ্ধে ভয় পেয়ে কখনো কোনো পোস্টেজ দেয় না, বাট আমি গার্ডস নিয়ে পোস্টটা দিচ্ছি, রিস্ক নিয়ে। আমি জানি স্যার এমন সাইবার অপরাধে মামলা করবে, এরকম পোস্ট করার কারণে হুমকি দামকি দিয়েছে, এরকম আমার কান্না দেখে ভয় পেয়ে গেছে যে আমি এরকম কান্না করতেছি, চিল্লে চিল্লে কাঁদতেছি। আমি যে ঘটনা এখানে ঘটছে, এখানে ঘটে গেছে, এখানে শেষ। এটা বিপিজিএস কিছু জিজ্ঞেস করে বলো মীমাংসা হয়ে গেছে। মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থী প্রভোস্ট নিজে উপস্থিত থেকে হলের কিছু সন্ত্রাসী স্টাফ নামে যারা এখানে চাকরিরত আছে, এই সন্ত্রাসীদেরকে ডেকে নিয়ে তাকে বিভিন্নভাবে শারীরিক হেনস্থা করা হয়েছে, তাকে মানসিক টর্চার করা হয়েছে। আলোচনার মাঝেই সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। পাল্টাপাল্টি অভিযোগ করে উভয় পক্ষ। তাদের সরকার দলীয় যে ছাত্র সংগঠন আছে, তারা যেমন টিচার এই তাদের প্রশাসনকে শেল্টার দেয়, প্রশাসন থেকে একইভাবে তাদেরকে শেল্টার দেয়। সেই ঘটনা এখানে ঘটছে। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবকেসি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী, এবং আজকে তাদের জন্য আজকে আমাদের হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদি মূল উদ্ঘাটন করে যদি আমরা পাই স্যার দোষী, তাহলে আমরা অবশ্যই তার বিচার চাই। প্রায় ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের সহযোগিতায় হল ত্যাগ করেন অভিযুক্ত প্রভোস্ট। তবে শেষ পর্যন্ত বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। শিবির বাড়িতে পোলান আনছে, ছাত্রদল বাড়িতে পোলান আনছে। পরে ইস্যুটা যেটা আমার বিচারের জন্য আমি দাবি তুলছি, সেটা পরে ক্ল্যাশে দাঁড়ালে শিবির মারামারি করলো, ছাত্রদল মারামারি করলো। পরে বিষয়টা সমাধানই হলো না। লাস্ট মোমেন্টে গিয়ে তারা ছাত্রদল কি করছে, শেল্টার দিয়ে প্রভোস্টকে নিয়ে চলে গেল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 7 জনের প্রাণ গেছে। সোমবার সকালে বিদেশিনী হোটেলটির একতলার একটি ঘরে আগুন লাগে, পরে তা দ্রুত অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই তারাপীঠ মন্দিরের পূর্ণার্থী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। ভারতের বিহারে অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহত হয়েছেন আরও কমপক্ষে 12 জন। হতাহতদের বেশিরভাগই নারী। জানা গেছে, সোমবার বিশেষ শিব পূজায় অংশ নিতে 2টি ট্রেনে বিহারের লাখিসারা জেলার ওই মন্দিরে যায় পূর্ণার্থীরা। ধারণা করা হচ্ছে প্রায় 50,000 মানুষের সমাগম হয়েছে সেখানে। বিপুল সংখ্যক মানুষের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় মন্দির চত্বরের কাছে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। হুড়োহুড়িতে মন্দিরের ব্যারিকেড ভেঙে ছোটাছুটি শুরু করা হয়। সে সময় পদদলিত হয় অনেকে। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অ্যাম্বুলেন্স। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই জয় পেয়েছে ইরান, এমন দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। বলেন, এই যুদ্ধে নিজেদের 9টি লক্ষ্যের একটি অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকের নেতৃত্বে পরিচালিত এক অন্যায্য যুদ্ধের মুখে আমাদের জাতি সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছে। একজন সেবক হিসেবে ঘোষণা করছি, আমরা এই যুদ্ধে সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই জয়লাভ করেছি। তারা যে 9টি লক্ষ্যের কথা বারবার বলেছে, তার একটিও অর্জন করতে পারেনি। এটি আমেরিকান ও জায়নবাদী শাসকদের জন্য সবচেয়ে বড় এবং চূড়ান্ত ব্যর্থতা। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, অবশেষে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে দেশগুলো স্বাক্ষর করায় তিনি খুবই আনন্দিত। তার দাবি, এর মাধ্যমে দেশগুলো এখন আরও কার্যকরভাবে নিজেদের সুরক্ষা নিশ্চিতে সক্ষম হবে। এ সময় চুক্তির জন্য দেশ 3টির নেতাদেরও অভিনন্দন জানান তিনি। চলতি মাসের শুরুতে মক্কা চুক্তিতে সই হয়। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির উপর হামলাকে সবার বিরুদ্ধে আঘাত হিসেবে গণ্য করা হবে। জ্বালানির দাম বৃদ্ধি, উচ্চ কর এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতির প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার দেশটির লাহোর সহ বিভিন্ন শহরে হয় এই প্রতিবাদ কর্মসূচি, যা আয়োজন করেছে দেশটির রাজনৈতিক দল জামাত ইসলাম। বিক্ষোভকারীদের দাবি, অর্থনৈতিক সংকটের কারণে অনেক পরিবারের জন্য টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ সময় বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এতে অংশ নেন অনেকে। দাবি জানান ট্যাক্স ও জ্বালানির দাম কমানোর। IMF এর ঋণের শর্ত হিসেবে সম্প্রতি জ্বালানির উপর বিশেষ শুল্ক ব্যবস্থা চালু করেছে পাকিস্তান। ফলে বেড়েছে পেট্রোল, ডিজেল সহ সব জ্বালানির দামই। গেল 24 ঘন্টায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের 181টি অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বাহিনী। জানান, তাইজ, মারিব, আবিয়ান, আল দালে এবং আল হুদায়াদা এলাকায় অবস্থিত হুতিদের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে বিদ্রোহী গোষ্ঠীটির বেশ কয়েকটি সামরিক সরঞ্জাম, যানবাহন ও অস্ত্রের গুদাম। হামলায় হুতিদের বহু সদস্য হতাহত হয়েছে বলেও দাবি ইয়েমেনের সামরিক বাহিনীর। তবে এই অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিদ্রোহী গোষ্ঠীটি। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি বেসামরিক টার্গেটে হামলা চালিয়েছে হুতিরা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।